সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার বিষয় পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন নিয়ে আমি কিন্তু গত লেকচারে বিভিন্ন প্রাইম ফিচার, তারপর বিভিন্ন বেসিক এগুলো আলোচনা করা হয়েছে। ব্যাপার হচ্ছে যে পরিমাণগত রসায়নের যে মেইন পার্ট যেটাগুলো আছে, যে সমীকরণ, টাইট্রেশন, নির্দেশক, আয়োডিমিতি, এগুলো কিন্তু বিশাল আলোচনা। এবং ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু যদি আমি ম্যাথগুলো করতে চাই, আমাদের কিন্তু এই বেসিকগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে। এগুলো আমি গত ক্লাসে বলেছি, গত ভিডিওটা যারা দেখোনি তা দেখে নিবে। তারপরে যে মেইন টপিক যেটা আছে অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলার আয়তনের গুরুত্ব, এটাও একটি বেসিক টপিক। এবং আমরা যদি বিভিন্ন ম্যাথ, বিভিন্ন যে ক্যালকুলেশনগুলো আছে যে আমাদের এইচএসসি পরীক্ষায় এসে থাকে, তারপর হচ্ছে এমসিকিউ, তারপর হচ্ছে কলেজে যে পরীক্ষাগুলো আছে, এগুলো যদি আমরা ভালো মতো বুঝতে চাই বা ভালো মতো করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই বেসিকগুলো একদম ভালো মতো ক্লিয়ার করতে হবে। আমি কিন্তু প্রতিটা টপিকই ব্যাপার হচ্ছে ভালো মতো ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, এবং যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করা হচ্ছে। আশা করি প্র্যাকটিস করলে কিন্তু যে বেসিক টপিকগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপার হচ্ছে আমাদের এখানে পরিমাণগত রসায়নে আজকে যেটা আমরা আলোচনা করবো, অ্যাভোগাড্রো সংখ্যা, মোলার আয়তনের গুরুত্ব, এর আন্ডারে যে বেসিক টপিকগুলো আমাদের পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। যে মোল সংখ্যা, গ্যাসের মোলার আয়তন, গ্রাম আণবিক ভর বা মোল, দেন হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক বা সংখ্যা, অ্যাভোগাড্রো অনুসিদ্ধান্ত, অ্যাভোগাড্রো সংখ্যা ও মোলার আয়তনের গুরুত্ব। তো এগুলো খুবই সহজ টপিক, এগুলো পরীক্ষাও আসে। ব্যাপার হচ্ছে একটু যদি প্র্যাকটিস করা, আমাদের কিন্তু যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারগুলো আছে, পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, দেন হচ্ছে অর্থনৈতিক রসায়ন, যেসব অর্থনৈতিক রসায়ন তো সম্ভবত এইচএসসি শর্ট সিলেবাসে নেই। তারপর হচ্ছে ইলেকট্রিক কেমিস্ট্রি যেটা আছে আমাদের চতুর্থ অধ্যায় যেটা। ব্যাপার হচ্ছে এর মধ্যে কিন্তু পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন যেটা আছে, এগুলো কিন্তু তুলনামূলক একটু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। ব্যাপার হচ্ছে এগুলো আয়ত্ত করা সহজ। জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু বিকে ভর্তি। এবং প্রথমে আমাদের যে ক্যাটা কার্বনের যে ইয়াটা আছে, কার্বনের যে স্ট্রাকচার, কার্বনের যে বিভিন্ন অনেক মুখস্থ টাইপটা একটু বেশি, কিন্তু এগুলো কিন্তু একটু বুঝলে সহজে আয়ত্ত করা যায়। এই জন্য আমি বারবার কিন্তু একই কথাই বলছি যে আমাদের কিন্তু যে বেসিকটা আছে এটা বুঝলে আসলে সহজে কিন্তু আমার মুখস্থ করা লাগে না। এদিক থেকে কিন্তু আমরা দেখা যায় যে আমাদের এইচএসসি যে সিকিউ আছে, 5টা সিকিউ অ্যান্সার করা লাগে। আমরা যদি পরিবেশ রসায়ন থেকে যে সিকিউ আছে, পরিমাণগত রসায়ন থেকে যদি করে থাকি, তাহলে কিন্তু অনেকটা কাভার হয়ে যায়। কেউ যদি চিন্তা করে যে হ্যাঁ আমি সিকিউতে জৈব রসায়ন দেখে করবো না, তুই যদিও প্রায় সময় করা লাগতে পারে, জৈব রসায়ন থেকে যে স্পেসিফিক টপিক আছে এখান থেকে প্রশ্ন চলে আসে। ব্যাপার হচ্ছে যে যদি না চাই, তাও আমাদের যে চতুর্থ অধ্যায় আছে এখান থেকে একটা সিকিউ যদি কমন পড়ে সেটা সে করতে পারে, কিন্তু জৈব রসায়ন থেকেও স্কিপ করা যায় না, কারণ এমসিকিউ জন্য তো পড়া লাগবেই। যদিও যদি সিকিউ জন্য আয়ত্ত করতে চাই পরিবেশ রসায়ন, আর এই পরিমাণগত রসায়ন যে পাঠটা আছে এটা কিন্তু খুব তুলনামূলক আমাদের জন্য, সিকিউর জন্য হেল্পফুল হবে। তো আমরা কিন্তু প্রতিটা টপিক ভালো মতো বোঝার চেষ্টা করবো। তো এখানে যে আছে মূল সংখ্যা, আসলে মূল সংখ্যাটা জিনিসটাকে আমি একটু যদি খুবই মানে স্পেসিফিক নির্দিষ্ট করে বলতে চাই, যেটা খুব এটা সহজ। যদি আমি মনে রাখতে না পারি, আমরা ফর্মুলাটা জানবো, ফর্মুলা দিয়ে সহজে কিন্তু ডেফিনেশনটা লিখতে পারবো। আমি একটু ডেফিনেশনটা বলি যে আমাদের মূল সংখ্যা ডেফিনেশনটা আসলে কি আসে, যে কোনো নির্দিষ্ট পরিমাণ আণবিক বা মৌলিক যৌগকে, যৌগের যে পরিমাণটা আছে তাকে যদি আমরা তার গ্রাম আণবিক ভর বা পারমাণবিক ভর দিয়ে ভাগ করি, যে প্রাপ্ত সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে মূল সংখ্যা। আমি আবার বলি যে কোনো নির্দিষ্ট পরিমাণ মৌলিক ও যৌগিক পদার্থের পরিমাণকে যদি তার গ্রাম পারমাণবিক ভর বা আণবিক ভর দিয়ে ভাগ করে যে প্রাপ্ত সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। আমরা কি লিখতে পারি? এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। তাহলে দেখো যে এন ইকুয়াল টু আমরা কি লিখলাম? ডাব্লু বাই এম। ডাব্লু কি? এই যে আমি বললাম কোনো নির্দিষ্ট পরিমাণ মৌলিক বা যৌগিক পদার্থের পরিমাণ, এটা হচ্ছে সেই পরিমাণ। এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, হ্যাঁ, প্রশ্নে দেওয়া থাকবে, এই পরিমাণটা দেওয়া থাকবে, আর এটা তুমি জানবা। এটা হচ্ছে আণবিক ভর, পারমাণবিক ভর। আমি কিন্তু যে আগের ক্লাসে কিন্তু পারমাণবিক ভর, আণবিক ভর, মোলার ভর, সংকেতর বাষ্পন হতে এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এই ভিডিওটা যারা দেখেনি আমি বারবার বলছি তারা দেখে নিবে। ব্যাপার হচ্ছে যেখানে যে পরিমাণটা আছে সেটা দিয়ে যদি আমি পারমাণবিক ভর বা আণবিক ভর, যেটা পারমাণবিক ভর দিয়ে কাকে করবো? মৌলিক যে পদার্থগুলো আছে বা মৌল যে পদার্থগুলো আছে তাকে আমরা ভাগ করবো পারমাণবিক ভর দিয়ে।
আর যে অণু যেগুলো আছে, যৌগ যেগুলো আছে, তাকে আমরা ভাগ করবো আণবিক ভর দিয়ে। আমি কিন্তু পূর্বের ক্লাসে আণবিক ভর, তারপর হচ্ছে পারমাণবিক ভর, কার পারমাণবিক ভর হয়, কার আণবিক ভর হয়, সেটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তারপর হচ্ছে পারমাণবিক ভরকে আছে পরমাণুর যে ভরটা দেওয়া থাকবে সেই ভরটাকে আমি পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। আর অণুর যে ভর যদি দেওয়া থাকে তাকে আমি আণবিক ভর দিয়ে ভাগ করব। মনে করো পানি একটা যৌগ, পানিকে অণু বলা যায়, তাকে আমরা কি করবো আণবিক ভর দিয়ে ভাগ করব। আর কার্বনের ক্ষেত্রে কি তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। যেমন 36 গ্রাম কার্বনের ক্ষেত্রে মোল সংখ্যাটা কত, যদি বলা হয় 36 গ্রাম কার্বন, তাহলে আমরা দেখো আমি আগেই বলছি যেটা আমার প্রশ্নে দেওয়া থাকবে সেটা হচ্ছে ডাব্লিউ, আর যেটা দেওয়া থাকবে না সেটা হচ্ছে এম। এমটা আমাকে জানতে হবে, এমটা আমাকে জানতে হবে। তারপর হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা আমরা কি দিয়ে প্রকাশ করি, এন দিয়ে প্রকাশ করি। মোল সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে ব্যাপার হচ্ছে আমাকে প্রশ্ন বলো 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা কত। 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা কত, 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা কত। তাহলে কি দেওয়া আছে, আমি আগেই বলেছি আমার প্রশ্নে যেটা থাকবে সেটা কিন্তু ডাব্লিউ দেওয়া থাকে। নর্মালি প্রশ্নে কিন্তু ডাব্লিউ দেওয়া থাকে। তো ডাব্লিউ হচ্ছে এটা। কার্বনের এম কত আমরা জানি, কার্বনের এম আমরা কত জানি 12। আমি আগের ক্লাসে বলেছিলাম কার্বনের যে পারমাণবিক ভর যেটা আছে সেটা হচ্ছে 12। দেখো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। আর মোল সংখ্যা মানে এন চেয়েছে, এন ইকুয়াল টু হোয়াট, তাহলে আমি ফর্মুলা বসিয়ে দিই এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, তাহলে ডাব্লিউ এখানে দেওয়া আছে তোমার 36/12 ইকুয়াল টু 3 মোল। তাহলে কি আসলো এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু 36/12 3 মোল। তাহলে আমার কি আসলো 3 মোল চলে আসলো। এটা হচ্ছে মোল সংখ্যা। এটা কিন্তু একটি এমসিকিউ হিসেবে কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা ফ্রিকুয়েন্টলি কিন্তু বিভিন্ন পরীক্ষা এমসিকিউ চলে আসে। খুবই সহজ, তেমন কিছু না, জাস্ট ফর্মুলা বসাবো আর ফর ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমি যদি বলি যে 36 গ্রাম পানি এর মোল সংখ্যা কত, 36 গ্রাম পানি এর মোল সংখ্যা কত। পানি, পানির যে আণবিক সংখ্যা সেটা কি H2O। তাহলে কি বললাম 36 গ্রাম পানি এর মোল সংখ্যা কত, 36 গ্রাম পানি এর মোল সংখ্যা কত। তাহলে দেখো এখানে ডাব্লিউ কি দেওয়া হচ্ছে 36 গ্রাম, দেন পানি যেটা আছে সেটা হচ্ছে 18 গ্রাম। পানি যে আণবিক ভর যেটা আছে সেটা কি 80 গ্রাম। আমরা কিন্তু পূর্বের ক্লাস আণবিক ভর কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি। তো পানির যে আণবিক ভর যেটা হচ্ছে এম, সেটা হচ্ছে 18 গ্রাম। পানি কিন্তু পারমাণবিক ভর না, পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। পানি কি একটি হচ্ছে যৌগ, যৌগের কি হবে আণবিক ভর হবে, অণুর আণবিক ভর হবে। তো পানির আণবিক ভর যেটা আছে সেটা হচ্ছে 18 গ্রাম। তাহলে চলো বসিয়ে দিই, আমাদের ডাব্লু দেওয়া ছিল আর আমরা কিন্তু আণবিক ভর জানি। আমি বলবো আগেই বলেছি প্রশ্নে কিন্তু যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ যেটা আছে মানে পরিমাণটা দেওয়া থাকবে, আর আমাদের কিন্তু আণবিক ভর পারমাণবিক ভর কিন্তু মুখস্থ রাখতে হবে। এবং পূর্বের ক্লাসে কিন্তু আমি সহজেই পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখার যে টেকনিকগুলো সেগুলোতে আলোচনা করেছি, এবং পারমাণবিক ভর দ্বারা কীভাবে আণবিক ভর সংকেত ভর এগুলো ক্যালকুলেট করা হচ্ছে আমি কিন্তু বলে দিয়েছি। তো এখন দেখো যে এম যেটা আছে 18 গ্রাম, এটা কিন্তু আমরা অলরেডি জানি, আমরা ক্যালকুলেট করতে পারি। তো এখানে যেটা আছে 18 এভাবে 2 মোল, খুবই সহজ। এরকম করে আমরা কিন্তু বিভিন্ন যৌগ বা বিভিন্ন পরমাণু কিন্তু মোল সংখ্যা সহজে বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমি যে মোল সংখ্যার যে ম্যাথগুলো আছে আরও পরে ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করবো। একটা ফর্মুলা আমরা লিখে রাখতে পারি, যে মোল সংখ্যা ক্যালকুলেট করে আরও অনেকগুলো ফর্মুলা আছে, ফর্মুলা চাইলে লিখে রাখতে পারো। বাট এই ফর্মুলা রিলেটেড যে ফর্মুলা এখন আমি দিব, এই ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলো আছে আমি পরে ভিডিওগুলোতে আলোচনা করবো।
কেউ চাইলে ফর্মুলাটা লিখে রাখতে পারো n ইকুয়াল ডাব্লিউ বাই এম বি লিটার ইন্টু এস, এটা হচ্ছে যে বোঝায় মোলারিটি বুঝে এটাকে। বি লিটার মানে আয়তন যেটা হচ্ছে লিটারে থাকবে এবং সেটা হচ্ছে ইন্টু মোলারিটি ইকুয়াল টু কি বলা হয়, এটাকে বলা হয় মৌল সংখ্যা ইকুয়াল টু বি লিটার এসটিবিতে। এটা আমি একটু পরে আলোচনা করবো এটা এসটিবিতে কি বুঝে আসলে। বি লিটার এসটিবি বাই 22.4 বি এম এল এ থাকবে, কিন্তু এটা হচ্ছে বি লিটারে আছে কিন্তু এম এল এ যদি থাকে তাহলে এখানে ছিল 22.4, এটা হবে 22,400 যদি এম এল এ হয়, এটাও এসটিবিতে। তো এসটিপিতে তোমার নর্মালি যে লিটারের ভ্যালুটা হয় সেটা হচ্ছে 22.4 লিটার হয় নর্মালি এসটিপিতে, আর এসএটিভিতে সেটা হচ্ছে 24.79, এটা আমি আলোচনা করব যে এসএটিভিতে যে ভলিউম যেটা আছে ভলিউমের যে ভ্যালুটা 24.79 হয়, আর এসটিপিতে ভলিউমের ভ্যালুটা হয় 22.4, এন্ড এসটিপিতে যদি এমএল এ বলা হয় 22,400 বলা হয়। আর ব্যাপার হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা আমি আলোচনা করব, অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে এনএ, আর উপরে একটা অ্যাভোগাড্রোর সংখ্যা দেওয়া উপরে একটা মানে অনুসংখ্যা দেওয়া থাকবে, আর নিচেটা যেটা অ্যাভোগাড্রোর সংখ্যার অনুসংখ্যা এটা আমি আলোচনা করব আজকে। তারপর হচ্ছে পিভি বাই আরটি, এটা হচ্ছে প্রেসার ভলিউম, তারপর হচ্ছে আর হচ্ছে সার্বজনীন ধ্রুবক ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার মানে তাপমাত্রা। আর এটা হচ্ছে আমাদের যে পরীক্ষাতে এই 4 নম্বর যে চ্যাপ্টারটা আছে তড়িৎ রসায়নের যে চ্যাপ্টারটা, সেই তড়িৎ রসায়ন চ্যাপ্টারের এই ফর্মুলাটা আমাদের আছে কিউ ইকুয়াল টু এনি। তো আবার আমাদের ফিজিক্সেও কিন্তু ব্যাপার হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ কিউ ইকুয়াল টু এনি, এই ফর্মুলা কিন্তু আছে। এখান থেকে আমরা ফর্মুলাটা তোমরা লিখে রাখতে পারো। এই রিলেটেড যে ম্যাথগুলো আছে আমি কিন্তু যে নেক্সট ভিডিওগুলো আছে সেগুলো আলোচনা করব। চাইলে কেউ যদি চাও যে ফর্মুলাটা সবটা লিখে রাখো, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের পরিমাণগত রসায়নে ম্যাক্সিমাম ম্যাথ করা হয়েছে। ব্যাপার হচ্ছে এই ফর্মুলাগুলোর উপরে বিল্ড আপ করা আর কি। অনেক আবার ঐকিক নিয়ম করে থাকে, ঐকিক নিয়মে চাইলে করতে পারো, বাট আমরা চেষ্টা করবো যত ইজি করে সবগুলো পড়া মনে রাখা যায়, পড়া সবগুলো শেষ করা যায় আর কি। তো পড়াটা ইজি রাখার জন্য আমরা এই ফর্মুলাগুলো মাথায় রাখবো। ওকে, নেক্সট আমরা গ্যাসের মোলার আয়তন যেটা আছে এবং গ্যাস সিলের যে এসটিপি এসএটিপি যে বিষয়গুলো আছে এগুলো আমি একটু আলোচনা করবো। তাকে আমি তোমাদের একটু বলে নিই এক মোল জিনিসটা আসলে কি বোঝায়। মোলার মোল সংখ্যা তো বুঝতেই পারছো, এক মোল আসলে কি। এক মোল আসলে কিছু নেই, এক মোল হচ্ছে একটি অণুর গ্রাম আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, একটি আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, বা একটি পরমাণুর যে ভরটা আছে তাকে যদি গ্রামে প্রকাশ করে, সেটা হচ্ছে এক মোল। আমি আগে বলছিলাম যে এক মোল হচ্ছে তার সম্পূর্ণ যে ভরটা একটি মৌলের যে বা একটি যৌগের যে আণবিক ভর আছে এবং একটি মৌলের যে পারমাণবিক ভর আছে, এই টোটাল ভরটা কি এক মোল বলতেছে। যেমন কার্বনের যে পারমাণবিক ভর আছে সেটা কি 12 গ্রাম, এটাই এক মোল। পানির টোটাল যে ভরটা আণবিক ভরটা এটা কি 18, এটাই এক মোল। তো এক মোল গ্যাসের যে আয়তন তাকে বলা হচ্ছে গ্যাসের মোলার আয়তন। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের আয়তন যেটা আছে সেটা হচ্ছে কি গ্যাসের মোলার আয়তন। তো আমরা একটু গ্যাসের মোলার আয়তন এখন ডিসকাস করবো, আসলে গ্যাসের মোলার আয়তনটা কি বোঝায়। দেখো আমি কি লিখলাম, গ্যাসের মোলার আয়তন জিনিসটা কি, যে নির্দিষ্ট তাপমাত্রা চাপে এক মোল গ্যাসের আয়তন। তো আমি অলরেডি এক মোলকে এক্সপ্লেন করে পেরেছি যে একটি মোলের বা একটি যৌগের যে সম্পূর্ণ ভরটা আছে পারমাণবিক ভর বা আণবিক ভর, সম্পূর্ণ ভরটাই হচ্ছে তার এক মোল। ঠিক আছে, তো এক মোল ইকুয়াল টু কি, মনে করো একটা কার্বনের পারমাণবিক ভর কত 12 গ্রাম আমরা জানি, এটাই কিন্তু এক মোল। একটা সোডিয়াম ক্লোরাইড লবণের টোটাল ভরটা হচ্ছে 58.5 গ্রাম, তাকে আমরা বলি এক মোল। টোটাল যে আটা আছে তাকে এক মোল। তাহলে আমি যদি বলি যে কার্বন আমাদের কাছে আছে 24 গ্রাম, তাহলে এটা কত মোল, 2 মোল। কার্বন আমার কাছে আছে 34 গ্রাম, 3 মোল। আমি এটাকে কিন্তু মোল সংখ্যা যেটা এই পরিমাণটা যেটা আছে যে এক মোলের উপর ভিত্তি করে একটা পরিমাণ যদি ক্যালকুলেট করা হয় সেটা মূল সংখ্যা তৈরি হবে, কিন্তু মূল সংখ্যা যেটা আছে মূল সংখ্যা বের হবে। মূল সংখ্যা কিন্তু একটু আমি ক্যালকুলেট করাটা শিখিয়ে দিয়েছি যে গ্রাম আণবিক ভর বা এক মোলের উপর ভিত্তি করে। মেনলি আমরা যে বলতেছি কোনো নির্দিষ্ট পরিমাণ মৌল বা যৌগের যে পরিমাণটাকে আছে তাকে কিন্তু এক মোল দিয়ে ভাগ করা হয়, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কিন্তু মূল সংখ্যা, এটাই গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর। একে আমি বলছিলাম যে n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, বা এটাকে তুমি এক মোলও বলতে পারো। এখানে যে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর আছে, ঠিক আছে।
এটাই কিন্তু 1 মোল। এই কোনো একটা পরিমাণকে মোলের বা যৌগের যে পরিমাণটা আছে তাকে 1 মোল দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মিলি মোল সংখ্যা আর কি। আরও নির্দিষ্ট করে দিলাম। ব্যবহার হচ্ছে কার্বন 12 গ্রাম 1 মোল। এই যে আমরা এখানে যে 12 গ্রাম বসিয়েছিলাম, 36 গ্রামের সাথে 12 গ্রাম বসিয়ে কিন্তু আমরা কি বের করেছিলাম, 3 মোল বের করেছিলাম। তো 1 মোলের সাপেক্ষে কোনো পরিমাণকে ভাগ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার মোল সংখ্যা। প্রাপ্ত যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোল সংখ্যা। আর মোল 1 মোল যেটা আছে, 1 মোলের সাপেক্ষে কিন্তু আমরা মোল সংখ্যাটা বের করে থাকি। আরও সহজ করে বলে দিলাম। তারপর হচ্ছে এখানে যে মোল সংখ্যা আর 1 মোল যেটা কিন্তু ভিন্ন জিনিস। মোল সংখ্যা হচ্ছে এটা n, আর এখানে যেটা আছে এখানে যে m এর জায়গায় যেটা বসে সেটা হচ্ছে 1 মোল। টোটাল যে ভরটা আর কি। তো দুটা কিন্তু মিলানো যাবে, যে মোল সংখ্যার 1 মোল দুটা এক জিনিস, এটা ভিন্ন ধারণা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছো। আমি যথেষ্ট বোঝার চেষ্টা করেছি। তারপর হচ্ছে এখন আমরা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ 1 মোল গ্যাসের আয়তন। এখন গ্যাসের যে বিষয়টা আছে, গ্যাস নিয়ে আলোচনা করতে গেলে আমরা পরিবেশ রসায়ন এসটিপি এসএটিপি যে সম্পর্কটা আছে সেটা কিন্তু আমরা পড়ে এসেছি অলরেডি। তো এখানে আমি একটু হালকা পাতলা আলোচনা করব, কারণ পরিমাণগত রসায়ন পরিবেশ রসায়নের চ্যাপ্টারটা আছে এটা কিন্তু একটু রিলেটেড আর কি। ব্যাপার হচ্ছে যে আমাদের ম্যাথগুলো করতে গেলে এই সম্পর্কটা প্রয়োজন হয়। আমি হালকা পাতলা এখানে ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা পরিমাণগত রসায়নের যে বেসিক ধারণা আছে বা ম্যাথগুলো আছে সহজে ধরতে পারো। কারণ ওই ধারণা ছাড়া এই চ্যাপ্টারের যে যে বেসিক যে ম্যাথগুলো আছে বা পরীক্ষা যেগুলো সব এর সাথে তাই সেগুলো কিন্তু করা সম্ভব নয়। ওকে ফাইন। দেন এসটিপি যেটা আছে, এসটিপি দিয়ে কি বোঝায়? এসটিপি দিয়ে কি বোঝায় আসলে? এসটিপি দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। দেখো এটা আমি লাল করে লিখছি, কারণ আছে, কারণ এটা ফ্রিকোয়েন্টলি ম্যাক্সিমাম টাইম এমসিকিউতে এসে থাকে। এসটিপি এর ফুল ফর্ম কি? অনেকে এটা আনসার করতে পারি না। একদম সহজ বিষয়। এস দিয়ে স্ট্যান্ডার্ড, টি দিয়ে টেম্পারেচার, পি দিয়ে প্রেসার, মাঝখানে টেম্পারেচার প্রেসার মাঝখানে এন আছে একটা, হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এই যে ইউনিটটা আছে, এই যে যে ছোট যে পার্টটা এখানে আমরা এসটিপি বলে থাকি, এটা আন্ডারে টেম্পারেচার প্রেসার এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, সেগুলো আমাদের একটু জানতে হবে। এগুলো ফ্রিকোয়েন্টলি এমসিকিউতে এসে থাকে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার অ্যান্ড ভলিউম, এই তিনটা ভ্যালু আমাদেরকে জানতে হবে। টেম্পারেচার প্রেসার ভলিউম, এসটিপির আন্ডারে একটা ভ্যালু আছে, এসএটিপির আন্ডারে একটা ভ্যালু আছে। এই দুইটি যে ইউনিট আছে এই ইউনিটগুলোর আন্ডারে টেম্পারেচার প্রেসার অ্যান্ড ভলিউমের কিছু ভ্যালু আছে, সেগুলো আমাদের একটু ভালো মতো ধারণা রাখতে হবে, নাহলে যে ম্যাথগুলো আছে সেটা কিন্তু আমরা ভালো মতো ধরতে পারবো না। তো এখানে এসটিপির আন্ডারে, এসটিপিতে আমরা যে টেম্পারেচার যেটা আছে সেটাকে আমরা ধরে থাকি T equal to 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা 273 কেলভিন বলি কেলভিন ইউনিটে, আর ফারেনহাইট ইউনিটে বলি 32 ডিগ্রি ফারেনহাইট। প্রেসার যেটা আছে equal to 1 atm 101.325 কিলো প্যাসকেল और 101.325 প্যাসকেল। দেখো টেম্পারেচার মানে তাপমাত্রা, প্রেসার মানে চাপ, ভলিউম মানে আয়তন, বাংলাটাও বলে দিলাম। টেম্পারেচার মানে তাপমাত্রা, টেম্পারেচারের সঙ্গে টি দিয়ে প্রকাশ করা, যদি ইংলিশে লেখো সঙ্গে টি লিখতে পারবা। প্রেসার যদি সংখ্যা লেখো পি লিখতে পারবা, ভলিউমকে সংখ্যা লেখো বি লিখতে পারবা, আর বাংলায় লেখো তাপমাত্রা, চাপ আর আয়তন লিখতে হবে। যদি এসটিপি বলা হয়, যে প্রশ্ন যদি বলেই দেয় এসটিপি, তাহলে তোমাকে অলরেডি বুঝেই নিতে হবে যে আমাকে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন,
32 ডিগ্রি ফারেনহাইট ইঙ্গিত করছে, মানে ফারেনহাইটটা নর্মালি আমাদের লাগে না। তোমরা আশা করি সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট এই সম্পর্কে ধারণা আছে অলরেডি। ফিজিক্সের সেকেন্ড পেপার যেটা আছে, ফার্স্ট চ্যাপ্টারটা থার্মোডাইনামিক্স, আশা করি তোমরা কিছুটা পড়েছো, তোমাদের জানা আছে। যদি জেনে থাকো তাহলে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট যে সম্পর্কটা বুঝতে পারবে। যে টেম্পারেচার টি যেটা আছে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুইভ্যালেন্ট টু 273 কেলভিন ইকুইভ্যালেন্ট টু 32 ডিগ্রি ফারেনহাইট, এটা তোমাদের জানা কথা। টেম্পারেচার যাচ্ছে এসটিপি বলেই তোমাকে বুঝে নিতে হবে প্রশ্নে, যে আমাকে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন আমাকে ইঙ্গিত করছে। চাপ যেটা আছে এটা আমাকে 1 ATM অথবা 101.325 কিলো পেস্কেল বা 101.325 পেস্কেল বা 101.325 নিউটন পার মিটার স্কোয়ার ইঙ্গিত করছে। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, 101.325 যেটা আছে প্যাসকেল বা 101.325 যেটা আছে নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে কি বোঝাচ্ছে দেখো, সংখ্যাটা একই আছে, জাস্ট ইউনিটটা চেঞ্জ। তার মানে 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন মিটার স্কোয়ার। তোমরা একটু লেখা রাখো এটা, যে 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন মিটার স্কোয়ার। 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটা কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে। আর ভলিউম যেটা আছে ভি 22.4 লিটার, যদি তুমি মিলিলিটারে লেখো তাহলে 22,400 মিলিলিটার। এই 22,400 মিলিলিটার ব্যবহার হচ্ছে, এর সাথে 1000 গুণ দিলেই ব্যবহার হচ্ছে 22,400 মিলিলিটার হবে। তার মানে কি 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। তারপর হচ্ছে এই সম্পর্ক যে পুরোটা লিখলাম, এগুলো এমসিকিউ তো আসে, আর ব্যাপার হচ্ছে ম্যাথ করতে গেলে কিন্তু সিকিউ তো কাজে লাগবে। আশা করি ভালো মতো বুঝতে পেরেছো। ব্যাপার হচ্ছে এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে, তেমন বোঝার কিছু নেই। ব্যাপার হচ্ছে যে জাস্ট জিনিসটা কি, ধারণাটা কি, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, তাই আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু ভলিউম, প্রেশার অ্যান্ড টেম্পারেচার এই এসটিপির আন্ডারে এগুলো মুখস্থ রাখতে হবে। এই অবস্থাটাতে টেম্পারেচার, প্রেশার, আয়তন কি আসছে সেটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং ইউনিটগুলো কনভার্সন যেটা আছে সেটা আমাদের জানতে হবে। আমি ভিডিওর লাস্টে দিকে ইউনিট কনভার্সনটা আরও ভালো মতো বুঝিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো মুখস্থ রেখে ইউনিট কনভার্সন করতে পারলেই আমরা কিন্তু পরিমাণগত রসায়নের যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো মতো ধরতে পারবো। ওকে, দেন আমাদের এসএটিপি। এসএটিপি যেটা আছে, এস দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড, এ দিয়ে এমবিয়েন্ট, ওটা ছিল এসটিপি, এখানে একটা এ যুগ হয়ে গেছে, এখানে এমবিয়েন্ট হবে, টেম্পারেচার এন্ড প্রেসার পুরোটাই আগের মতো, জাস্ট এখানে একটা এ আছে, এর কারণে এমবিয়েন্ট হবে। আর পুরোটা এসটিপি নামের মতো, এটা এসটিপি মাঝখানে এস এর পরে এ চলে আসছে, এটা পরিবর্তে এমবিয়েন্ট। এটা কিন্তু আমাদের এমসিকিউতে এসে থাকে, তো এটা কিন্তু 100% মাথায় রাখতে হবে। স্ট্যান্ডার্ড, এমবিয়েন্ট, টেম্পারেচার, প্রেসার ফ্রিকোয়েন্টলি অনেক স্টুডেন্টরা ভুল করা থাকে, ভুল করার কিছু নেই, একদম সহজ। স্ট্যান্ডার্ড, এমবিয়েন্ট, টেম্পারেচার এন্ড প্রেসার। তারপর হচ্ছে এখানে যে আমাদের প্রেসার, টেম্পারেচার, ভলিউম আছে এই কন্ডিশনের আন্ডারে, এই অবস্থার আন্ডারে সেটা আমাদের জানতে হবে, এবং ইউনিট কম্পারশন যেটা আছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে আমরা সহজে ম্যাথটা করতে পারবো। তা চলো আসি, যে টেম্পারেচার যেটা আছে, টেম্পারেচার টি এখানে 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন, তাহলে দেখো এখানে যে টেম্পারেচার যেটা আছে 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন। ব্যাপার হচ্ছে আমি ধরে নিব যে তোমার থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা ভালো মতো পারো, তাহলে কিন্তু এখানে 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন কেন হলো সেটা বুঝতে পারবে না। ব্যাপার হচ্ছে যদি আমরা আলোচনা করতে যাই এটা কিন্তু ফিজিক্সের দিকে চলে যাবে। সত্ত্বেও যদি এই বিষয়টা বুঝতে না পারো তাহলে একটু দেখে নিবে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা, যে ফিজিক্স সেকেন্ড পেপার আছে, তাহলে এটা সহজে বুঝতে পারবে। 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন আমি কেন হলো, যে সেলসিয়াস থেকে
কেলভিনে কিন্তু কনভার্সন যেটা আছে তুমি বুঝতে পারবা যে আমাদের নর্মালি টেম্পারেচার যেটা আছে এসএটিভিতে 25°C হয়। তো এটা থেকে কিন্তু সহজে 298 কেলভিনে কনভার্ট করা যায়। তুমি চাইলে ফারেনহাইটে কনভার্ট করতে পারো যদি ইউনিটটা আমাদের ম্যাথ করতে দরকার হয়। নর্মালি ডিগ্রি সেলসিয়াস, নর্মালি আমরা পরিমাণগত রসায়ন স্টোচিওমেট্রিক কেমিস্ট্রিতে আমরা কেলভিন ইউনিটে বেশি ইউজ করে থাকি, কারণ এটা এসআই ইউনিট, এটা তোমরা জানো। আর এখানে প্রেশার যেটা আছে 1 atm 100 কিলো প্যাসকেল, এটা তোমরা চাইলে প্যাসকেলও কনভার্ট করতে পারো। অলরেডি প্যাসকেল কিলো প্যাসকেলের কনভার্সন আমি দেখিয়েছি। এবার হচ্ছে এখানে 1 atm এর ধরা হবে। এবার হচ্ছে এসটিভিতেও কিন্তু 1 atm, কিন্তু এসএটিভিতে 1 atm, কিন্তু এবার হচ্ছে আমরা রিসেন্টভাবে প্যাসকেলকে ইউজ করে থাকি। প্যাসকেল হচ্ছে ইস্টার্ন এসআই ইউনিট, এন্ড কেলভিন এসআই ইউনিট, অ্যান্ড ভলিউম বি হচ্ছে 24.789 লিটার, লিটারটা হচ্ছে এসআই ইউনিট। তো এসআই ইউনিট আমরা জানি কেলভিন, প্যাসকেল অ্যান্ড লিটার, এটা কিন্তু আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যেটা আছে পরিবেশ রসায়ন অলরেডি জেনে এসেছি। তো আবার বলে দিলাম যে লিটার, প্যাসকেল অ্যান্ড কেলভিন যেটা আছে এসআই ইউনিট, আমরা ম্যাথগুলোতে ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করে থাকি। যদিও প্রশ্ন যদি বলে মিলিটারে চলে আসে তো আমরা মিলিটারে করবো, নাহলে কনভার্সন করে আবার এসআই ইউনিটে চলে আসতে পারি। এটা যার যার ইচ্ছা, ব্যাপার হচ্ছে ভ্যালুটা মিললেই হবে। তো এখানে আশা করি এসএটিভি বুঝতে পেরেছো যে আমাদের টেম্পারেচার, প্রেশার, ভলিউম এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন ব্যাপার হচ্ছে কিছু বেসিক ধারণা আমাদের রাখতে হবে, যেমন একই অবস্থায় তাপমাত্রা ও চাপের উপর আয়তন নির্ভর করে। দেখো এই তাপমাত্রা, চাপ আর আয়তনের উপর একটা আদর্শ ফর্মুলা তোমরা পরিবেশ রসায়নে শিখেছো, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা তোমরা শিখেছো, পিভি ইকুয়াল টু এনআরটি। এই ফর্মুলা তোমরা অলরেডি জানো, আদর্শ গ্যাসের সংখ্যা, আদর্শ গ্যাসের যে তোমার ফর্মুলা যেটা আছে এটা তোমরা অলরেডি জানো। তারপর হচ্ছে একই অবস্থায় একটি গ্যাসের তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে যে মোলার আয়তন আছে সেটা পরস্পর সমান। আমি এটা আবার বলছি, একই অবস্থায় স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন পরস্পর সমান। আবার বলছি আমি এটা, যে একই অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একই গ্যাসের মোলার আয়তন পরস্পর সমান। আর এই যে আয়তন যেটা আছে সেটা হচ্ছে তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। এই মোলার আয়তন যেটা আছে সেটা হচ্ছে তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। যদি তাপমাত্রা ও চাপ যদি পরিবর্তন হয়, আয়তন পরিবর্তন হবে, কিন্তু মোল সংখ্যা, অণু সংখ্যা, ভর যেটা আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আছে যে আয়তন যেটা আছে সেটা তাপমাত্রা চাপের উপর নির্ভরশীল। এই কারণে যদি তাপমাত্রা ও চাপ পরিবর্তন হয়, মোল সংখ্যা কিন্তু পরিবর্তন হয়ে যায়, সরি, মোলার আয়তন কিন্তু পরিবর্তন হবে, কিন্তু মোল সংখ্যা, অনুসংখ্যা, ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেরকম আমাদের এই অবস্থা এসটিপিতে যদি আমি বলি যে আমার এখানে 0°C হতো, তাহলে কিন্তু মোলার আয়তনটা কিন্তু 22.4 লিটার হয়ে যেত। আমি কিন্তু 0°C 25°C ক্ষেত্রে 22.4 লিটার ইউজ করতে পারবো না। আবার যদি প্রেশার হচ্ছে গিয়ে 101.325 কিলো প্যাসকেল হতো, তাহলে কিন্তু ভলিউম আমার 22.4 লিটার ইউজ করতে হবে। এই জন্য আমি ভালো বলছি যে এই একটা অবস্থায় যদি তাপমাত্রা ও চাপের কোনো পরিবর্তন হয়, মোলার আয়তনে কিন্তু পরিবর্তন হবে, মোল সংখ্যা, অনুসংখ্যা বা ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না। কারণ এই এসটিভি যে কন্ডিশনগুলো আছে এগুলোতে কিন্তু আমাদের মোল সংখ্যা তেমন কোনো আলোচনা নেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি অ্যাভোগাড্রো ধ্রুবক নিয়ে এটা আলোচনা করবো, যেহেতু আমি ওই সব ফর্মুলা কিন্তু অনেকগুলো লিখেছিলাম, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের কথা ছিল n/n কিন্তু আমি লিখেছিলাম। একটু হালকা পাতলা ধারণা দিব যে আসলে অ্যাভোগাড্রো ধ্রুবকটা কি। অ্যাভোগাড্রো ধ্রুবক, হ্যাঁ, অ্যাভোগাড্রো ধ্রুবকটা আসলে কি? অ্যামাদো অ্যাভোগাড্রো নামে একজন বিজ্ঞানী ছিল। সে একটা নাম্বার সে ক্রিয়েট করছে, একটা নাম্বার সে উদ্ভাবন করছে। এই নাম্বারটা দিয়ে ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথগুলো করে থাকি। নর্মালি যে অ্যাভোগাড্রো নাম্বারটা যেটা আছে, যে এক মোল গ্যাসে যত সংখ্যক অণু থাকে সেটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ, অ্যাভোগাড্রো সংখ্যা, এটা অ্যাভোগাড্রো ধ্রুবকও বলা হয়। ধ্রুবক ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যে নাম্বারটা আছে হচ্ছে 6.0223 × 10⁻23। তো অ্যাভোগাড্রো যে নাম্বারটা আছে, অ্যাভোগাড্রো নাম্বার
এই নাম্বারটা চাইলে লিখে রাখতে পারো। এবার হচ্ছে যে এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় এসে থাকে, এটা প্রায় সময় চেঞ্জ করে দেয় 24 দিয়ে উপরে যে 10-এর উপরে যে ভ্যালুটা আছে এটা প্রায় সব পরীক্ষায় চেঞ্জ করে দেয়। এবার হচ্ছে এর সাথে এবিসিতে চেঞ্জ করে দেওয়া প্রায় সময় এই ভ্যালুটাও চেঞ্জ করে দেয়, আর অনেকে দেখা যায় যে 5 দিয়ে দেয় মাঝখানে। তো ব্যাপার হচ্ছে এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা পরীক্ষা আসে যে অ্যাভোগাড্রো নাম্বার কোনটি, অ্যাভোগাড্রো ধ্রুবক কোনটি, এবিসিডিতে অপশন দেওয়া থাকে। তারপর হচ্ছে 1 মোল গ্যাসে যত সংখ্যা থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক বা অ্যাভোগাড্রো সংখ্যা। এর মধ্যে অ্যাভোগাড্রো হচ্ছে এর ইনভেন্টর, সে ক্যালকুলেট করে প্রতিটা 1 মোলের ক্ষেত্রে কার্বনের 1 মোল বলো যে কোনো 1 মোল বলো, সেই কনস্ট্যান্টটা বলতেছে যে হ্যাঁ 1 মোল গ্যাসে এত সংখ্যা থাকে, সেটা ইনভেন্ট করে এই ধারণা আমাদের দিচ্ছে, আমরা এটাতেই এটার উপর ভিত্তি করে ক্যালকুলেশন করে থাকি। এটা একটি তার কনস্ট্যান্ট থিওরি আর কি। ওকে ফাইন। তারপর হচ্ছে ইনভেন্টরকে অ্যামাদিও অ্যাভোগাড্রো ইনভেন্টর। আর এটাকে প্রকাশ করে থাকি এন এ দিয়ে, এন এ দিয়ে, এ দিয়ে অ্যাভোগাড্রো বোঝায় আর কি। আচ্ছা, ব্যাপার হচ্ছে অ্যাভোগাড্রো কিছু 3টা অনুসিদ্ধান্ত আছে, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। ব্যাপার হচ্ছে আমি লিখে দিচ্ছি, কেউ চাইলে নোট করতে পারো, আমি এগুলো বিস্তারিত একটু আলোচনা করছি। আমি আগেই বলে রাখি অ্যাভোগাড্রো যে অনুসিদ্ধান্তগুলো আছে জাস্ট জানার জন্য, অথবা তোমাদের এডমিশনটা কাজে লাগতে পারে, বাট এইচএসসি ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ না। ব্যাপার হচ্ছে জেনে রাখলে অথবা কাজে লাগতে পারে। হচ্ছে অ্যাভোগাড্রো কিছু অনুসিদ্ধান্ত আছে, প্রায় সেটা বই তেমন দেওয়া নেই, বাট চাইলে জেনে রাখতে পারো যে স্থির তাপমাত্রা ও চাপে সকল কিছু সমান কোনো থাকে। স্থির তাপমাত্রা ও চাপে এটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ যে আছে, প্রথম যে অনুসিদ্ধান্তটা ছিল যে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসে সমান কোনো থাকে। তারপর যেটা আমরা একটু গতকাল বলেছিলাম যে যে আণবিক ভর বা যে একটা ভর আছে, পারমাণবিক ভর বা আণবিক ভর যেটা আছে সেটা হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো বাষ্প ঘনত্ব হচ্ছে একটি গ্যাসের আণবিক ওজনের অর্ধেক। আমরা এটা বলেছিলাম যে বাষ্প ঘনত্ব যেটা আছে m = 2d, বাষ্প ঘনত্ব হচ্ছে T = m/2। একই কথা যে বাষ্প ঘনত্ব যেটা আছে এটা আণবিক ওজনের অর্ধেক। তো এই যে ইয়েগুলো আছে অনুশীলনগুলো আছে, কয়েকটি অনুশীলন তোমরা একটু লিখে রাখতে পারো, অথবা এই নোট রাখতে পারো। আমি একটু আলাদা বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা দেখো,
যে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। আচ্ছা, আমরা বলেছিলাম যে এক মোল গ্যাসে যত সংখ্যক অণু থাকে সেটাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা আর কি। তো অ্যাভোগাড্রো বলতেছে যে স্থির তাপমাত্রা ও চাপ যেটা মানে প্রেশার আর টেম্পারেচার যেটা আছে সেটা কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে। মনে করো আমাদের এসটিপিতে কি আছে, প্রেশার যেটা আছে 1 atm আছে, আর হচ্ছে প্রায় টেম্পারেচার যেটা 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন আছে অবশ্যই। তাহলে এখানে যে অণু যেটা থাকবে সেটা হচ্ছে 6.022 যদি মোল নাম্বারটা 1 মোল হয়, 2 মোল হলে দ্বিগুণ হয়ে যাবে, 3 মোল হলে 3 গুণ হয়ে যাবে ওটা। এবার হচ্ছে যে তাপমাত্রা যাবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যেটা তোমার নাইট্রোজেন হোক অথবা তোমার হাইড্রোজেন হোক অথবা হিলিয়াম হোক অথবা অন্য যে গ্যাসগুলো আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই তোমার স্থির তাপমাত্রা যাবে। সব দেশ সকল গ্যাসে স্থির তাপমাত্রা যাবে। এই টেম্পারেচার প্রেশার যেটা আছে যদি স্থির থাকে বা এসএটিপিতে যদি স্থিরও থাকে, এসএটিপি কন্ডিশন থাকে বা এসটিপি কন্ডিশনে থাকে, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই তোমার সমান সংখ্যক থাকবে। সবার ক্ষেত্রেই তোমার 6.022 থাকবে যদি 1 মোল হয়। যদি 2 মোল হয় তাহলে কিন্তু আবার দ্বিগুণ হয়ে যাবে আর কি। মোল সংখ্যাটা একটু এখানে ডিপেন্ড করবে। তাও অ্যাভোগাড্রো অনুসৃত হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তারপর হচ্ছে একই তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান। যেমন প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা মানে আমরা নর্মালি এসটিপি বুঝি আর কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। মানে এসটিপিতে তোমার যে মোলার আয়তন আছে সেটা কি 22.4 লিটার। কিন্তু যে কোনো গ্যাসের ক্ষেত্রে যে একই তাপমাত্রা চাপ মানে একই তাপমাত্রা মানে কি সব যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি টেম্পারেচার প্রেশার যদি তোমার মনে করো 273 কেলভিন হয়, তারপর প্রেশার যেটা আছে তোমার 1 atm থাকে, তাহলে কিন্তু মোলার আয়তন সবসময় 22.4 লিটার হবে। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাস যত গ্যাস আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, আর্গন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, যে কোনো গ্যাসই বলো, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই যদি এসটিপি কন্ডিশন থাকে তাহলে 22.4 লিটার, এসটিপি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু হচ্ছে গিয়ে এই 24.789 লিটার। ওকে, দেন হচ্ছে বাষ্প ঘনত্ব যেটা আছে আণবিক ওজনের অর্ধেক। বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ওজনের অর্ধেক। বাষ্প ঘনত্ব যেটা আছে সেটা হচ্ছে আণবিক ওজনের অর্ধেক। তো D = m/2। এটা আমি গতকাল বলেছিলাম, এই গতকাল ম্যাথ করার সময় যে D = m/2। বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ওজনের অর্ধেক। আশা করি বুঝতে পেরেছি যে বাষ্প ঘনত্ব সহ যে বাকি যে দুটো অনুশীলন আছে এগুলো 3টা অনুশীলন ছিল এবং আলাদা আলাদা বোঝা গেছে। তারপরে আমরা যে কিছু ম্যাথ করার যে বিভিন্ন টেকনিক আছে, ম্যাথগুলো বিভিন্ন টেকনিক, যে মোলার আয়তনের গুরুত্ব, মোলের যে গুরুত্ব আছে, মোলার আয়তনের যে গুরুত্ব আছে সেটা আমরা একটু আলোচনা করব বিভিন্ন ফর্মুলার মাধ্যমে। আশা করি তোমরা একটু বুঝতে পারবে এবং আমরা যে পরিমাণগত রসায়নের যে ম্যাথগুলো আছে এর উপরে একটা আলাদা ক্লাস নেওয়া হবে। তাছাড়া হালকা পাতলা যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করব। প্রথমে আমি একটি সম্পর্ক লিখে দিচ্ছি। আচ্ছা দেখো, 1 গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 1 মোল ইকুয়াল টু এসটিপিতে 22.4 লিটার ইকুয়াল টু 6.022 আমরা আগেই বলেছিলাম 1 মোল ইকুয়াল টু 6.022 সংখ্যক অণু থাকে। আর হচ্ছে 1 গ্রাম আণবিক ভর, আণবিক ভর যেটা আছে এটা আসলে আমি গ্রাম আণবিক ভর লিখতে পারতাম। 1 গ্রাম আণবিক ভর দরকার নেই, যে কোনো যত গ্রাম হোক, 1 গ্রাম হতে পারে, 18 গ্রাম হতে পারে, যে কোনো গ্রাম হতে পারে। 12 গ্রাম আণবিক ভর এগুলো কার্বনের জন্য 1 মোল এগুলো 6.023 এসটিপিতে তার হবে 22.4 লিটার, এসএটিপিতে হবে 24.789 লিটার আর কি। আর গ্রাম পারমাণবিক ভর যেটা এটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে, এটা হচ্ছে অণু বা যৌগের ক্ষেত্রে, এটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে
এক মোল, আর হচ্ছে 6.022 10^23। মনে করো পানির ক্ষেত্রে এই ফর্মুলাটা যায় আর কি, পানি বা মনে করো কার্বন ডাইঅক্সাইড মানে যৌগ যে বা অণু যেগুলো আছে তাদের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 1 মোল ইকুয়াল টু 6.022 10^23। আর এসটিপি কন্ডিশন ফলো করলে ওই যে আমি যেটা বললাম 0°C 22.4 লিটার, প্রেশার হচ্ছে 1 atm। আর গ্রাম পারমাণবিক ভর যদি বলা হয় তাহলে 1 মোল হবে এবং 6.022 10^23 সম্পন্ন থাকবে। এখানেও এসটিপিতে তুমি এটা করতে পারো 22.4 লিটার, এসএটিপিতে 24.789 লিটার। এসএটিপি কন্ডিশন যদি ফলো করা হয় তাহলে এসএটিপি সবগুলো কন্ডিশন ফলো হবে অথবা এসটিপি সবগুলো কন্ডিশন ফলো হবে। ওকে, এখন আমরা যে অ্যাভোগাড্রো সংখ্যা, মোল সংখ্যা, তারপর এটা আছে আণবিক ভর, পারমাণবিক ভরের দ্বারা বিভিন্ন যে ম্যাথগুলো আছে এগুলো বিভিন্ন যে সিস্টেমগুলো আছে আমরা একটু ছোট করে আলোচনা করে দিব, যাতে আমরা যে পরবর্তীতে ম্যাথগুলো আছে, বড় বড় ম্যাথগুলো আছে সেগুলো ধরতে পারি। প্রথমে আমরা কিছু ছোট ছোট ম্যাথ প্র্যাকটিস সিস্টেমে আলোচনা করবো, তারপর বড় বড় ম্যাথের দিকে যাবো। ম্যাথের উপর কিন্তু একটা আলাদা ক্লাস মনে হবে, তো আমি কিছু ছোট ছোট ম্যাথ করার যে সিস্টেমগুলো আছে এগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমে আসছে পদার্থের একটি অণুর ভর কিভাবে তুমি বের করবে। যদি প্রশ্নে বলা হয় যে পদার্থের প্রশ্নে বলা হলো পদার্থের একটি অণুর ভর বের করো, পদার্থের একটি অণুর ভর বের করো, তাহলে তুমি লিখবে যে m গ্রাম যদি প্রশ্ন বলা হয় পদার্থের একটি অণুর ভর বের করো, তাহলে তুমি কি করবে? আমরা কি জানি যে 6.022 10^23 অণুর ভর হচ্ছে 1 মোল। ঠিক আছে, এটা আমরা 1 মোল জানি। অণুর ভর মানে কি? 1 মোল মানে কি? এম গ্রাম আণবিক ভর। এম গ্রাম মানে তোমার যে কোনো হতে পারে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এম হতে পারে তোমার 44। তারপর আমরা কি জানি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 58.5। আরো ছোট করে যদি বলি যে তোমার এই পানির ক্ষেত্রে 80 গ্রাম। আমরা আণবিক ভরের কথা বলছি, পারমাণবিক ভর না কিন্তু, আণবিক ভরের কথা বলছি। তাহলে এম গ্রাম আণবিক ভর মানে এম এর ক্ষেত্রে যে কোনো ভ্যালু হতে পারে। তো একটি অণুর ভর কত হবে? এম গ্রাম আণবিক ভর বাই 6.022 10^23। এটা হচ্ছে যদি ঐকিক নিয়মে করে থাকো তাহলে তুমি এইভাবে করতে পারো যে এতটি অণুর ভর, এতটি অণুর ভর যে 6.022 10^23 অণুর ভর যেটা আছে এম গ্রাম আণবিক ভর। তাহলে একটি অণুর ভর কত? মনে করো যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বলতেছে কার্বন ডাইঅক্সাইডের একটি অণুর ভর বের করো। কার্বন ডাইঅক্সাইড যে তোমার যৌগটা আছে তার একটি অণুর ভর বের করো বললো তোমাকে প্রশ্নে। তাহলে তুমি কি করবে? এখানে কার্বন ডাইঅক্সাইডের যে মাসটা আছে 44 বসিয়ে দিবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড একটি অণুর ভর পেয়ে যাবে। পানির একটি অণুর ভরের থেকে তুমি এম এর ক্ষেত্রে এখানে 18 বসিয়ে দিবে। তারপর CaCO3 যেটা ক্যালসিয়াম কার্বনের ক্ষেত্রে 100 বসিয়ে দিবে, তার আণবিক ভর হচ্ছে 100 আর কি, তো 100 বসিয়ে দিবে। এভাবে তুমি যদি ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে যে কোনো যৌগের একটি অণুর ভর তুমি সহজেই বের করে ফেলতে পারবে। দেন
আমাকে প্রশ্ন বলো 1 গ্রাম পদার্থের অণুর সংখ্যা বের করো। 1 গ্রাম পদার্থের অণুর সংখ্যা বের করো। প্রশ্ন হলো 1 গ্রাম পদার্থের অণুর সংখ্যা বের করো। তুমি এটা কিভাবে করবে? তুমি কি জানো 1 মোলে কতটুকু অণু থাকে? 6.022 × 10⁻23 1 m গ্রাম আণবিক ভর। m গ্রাম মানে পুরা যে টোটাল আণবিক ভরটা আছে। মনে করো পানি ক্ষেত্রে আমি কি বলেছিলাম 18 গ্রাম। পরে 18 গ্রামে আণবিক ভর যে আছে, এখানে অণুর সংখ্যা কত? 18 গ্রাম অণুর সংখ্যা 6.022 × 10⁻23। কার্বন ডাই অক্সাইড এটা তোমার ভিন্ন আণবিক সংখ্যা হবে, আণবিক ভর হবে। তারপর যেটা আছে তোমার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ভিন্ন আণবিক ভর হবে। এই জন্য আমি অনির্দিষ্ট যেহেতু আছে এখানে নির্দিষ্ট করা নেই প্রশ্ন, এই জন্য আমি এম গ্রাম ধরে নিয়েছি। যত যে কোনো গ্রামই হতে পারে, যে এই এম গ্রাম মনে করো 18 হতে পারে, 44 হতে পারে, 100 হতে পারে। তো এম গ্রাম মানে টোটাল যে আণবিক ভরটা আছে, এখানে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তো টোটাল যে আণবিক ভর সেটা হচ্ছে 1 মোল। এই 1 মোলে যেটা আছে 6.022 × 10⁻23, তাহলে 1 গ্রাম আণবিক ভরের অণুর সংখ্যা কত? তো তুমি যদি এখানে এম গ্রাম মানে এম এর জায়গায় যে কোনো ভ্যালু বসিয়ে দাও, যে তোমার 44, তারপর হচ্ছে 118, তাহলে তুমি কিন্তু 1 গ্রাম আণবিক ভরের অণুর সংখ্যা পেয়ে যাবে। মনে করো তোমার পানির ক্ষেত্রে 18 গ্রামের অণুর সংখ্যা আছে তোমার 6.022 × 10⁻23। পানির 18 গ্রাম যে আণবিক ভরটা আছে সেখানে অণুর সংখ্যা যেটা 18 গ্রামে 1 মোল, 1 মোল আমরা জানি এতটা আছে অণুর সংখ্যা। তাহলে পানির 1 গ্রামে কতগুলো অণু আছে? পানির 1 গ্রামে কতগুলো অণু আছে? তাহলে তুমি এই এম এর জায়গায় যদি তুমি 18 বসিয়ে দাও, তাহলে পানির 1 গ্রামে তুমি অণুর সংখ্যা পেয়ে যাবে। একইভাবে কার্বন ডাই অক্সাইড যেটা আছে, পানির কার্বন ডাই অক্সাইডের তুমি কার্বন ডাই অক্সাইডের 1 গ্রামে অণুর সংখ্যা তুমি বের করবে, তাহলে কি করবে? এখানে 44 বসিয়ে দিবে, তাহলে তুমি কার্বন ডাই অক্সাইডের 1 গ্রাম অণুর সংখ্যা পেয়ে যাবে। এরকমভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তুমি 58.5 গ্রাম বসিয়ে দিবে এম এর জায়গায়, তাহলে তুমি কি পেয়ে যাবে? সোডিয়াম ক্লোরাইডের 1 গ্রাম অণুর সংখ্যা পেয়ে যাবে। ওকে দেন। আচ্ছা, এখানে প্রশ্ন বললো এসটিপিতে 1 গ্রাম গ্যাসের আয়তন বের করো। এসটিপিতে 1 গ্রাম গ্যাসের আয়তন বের করো। তাহলে আমরা কি জানি? এম গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। এম গ্রাম আণবিক ভরে এম গ্রাম আণবিক ভরে যে গ্যাসের আয়তন যেটা আছে এসটিপিতে 22.4 লিটার। আমরা আগেই বলে রাখি এসটিপিতে এসিটিপিতে যে মোল সংখ্যা আমরা 1 মোল ধরে থাকি, সবসময় 1 মোলই ধরে থাকি এখানে। এই জন্য আমি বলেছিলাম যে তাপমাত্রা চাপের ফলে আয়তনের চেঞ্জ হবে, বা আয়তনের চেঞ্জ হওয়ার ফলে তাপমাত্রা চাপে চেঞ্জ হবে, মোল সংখ্যা ভর সংখ্যা অনুসংখ্যা চেঞ্জ হবে না। এখানে ফিক্সড মোল সংখ্যা অনুসংখ্যা ভর সংখ্যা আর কি, যে 1 মোল। এখানে আমরা এম গ্রাম আণবিক গ্যাসের আয়তন যেটা এম গ্রাম মানে 1 মোল হচ্ছে ফিক্সড। এম গ্রাম আণবিক ভর গ্যাসের আয়তন হচ্ছে এসটিপিতে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম আণবিক গ্যাসের আয়তন এসটিপিতে কত হবে? 22.4 লিটার বাই এম গ্রাম আণবিক ভর। মনে করো তুমি কার্বন ডাই অক্সাইডের হচ্ছে তুমি কি করবা, যে 1 গ্রাম গ্যাসের আয়তন বের করবা। কার্বন ডাই অক্সাইডের 1 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের 40 গ্রাম, তুমি 1 গ্রাম গ্যাসের আয়তন বের করবা। তাহলে তুমি কি জানো 44 গ্রাম মানে 1 মোল, 1 মোল হচ্ছে তোমার 22.4 লিটার। কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। তাহলে কার্বন ডাই অক্সাইড 1 গ্রাম গ্যাসের আয়তন কত? প্রশ্ন বলা হলো কার্বন ডাই অক্সাইড 1 গ্রাম গ্যাসের আয়তন বের করো। তুমি এখানে সুন্দর করে এম এর জায়গায় 40 বসিয়ে দিবা, তাহলে কার্বন ডাই অক্সাইড 1 গ্রাম গ্যাসের আয়তন পেয়ে যাবে। আবার বলা হলো তোমাকে পানির 1 গ্রাম গ্যাসের আয়তন বের করো, তাহলে তুমি এম এর জায়গায় 18 বসিয়ে দিবা, তাহলে কি হবে? পানির 1 গ্রাম গ্যাসের আয়তন তুমি এসটিপিতে পেয়ে যাবে। কিন্তু যদি এসিটিপিতে বলতো তাহলে তুমি কি হতো? 24.789 বসাতা। এবার হচ্ছে এটা লিটার ইউনিট হবে আর কি। 24.789 বসাতো যদি এসিটিপি হতো, বাট আমি প্রশ্নে বলেছি এসটিপি, এখানে প্রশ্নে বলে রেখেছিলাম, এই জন্য 22.4 লিটার লিখেছি, কারণ আমি আগে কন্ডিশনে বলেছি এসিটিপিতে 24.789, এসটিপিতে 22.4।
ব্যাপার হচ্ছে যদি বলা হতো যে তুমি NaCl যে সোডিয়াম ক্লোরাইড লবণটা আছে তার হচ্ছে 1 গ্রাম গ্যাস আয়তন বের করো, তাহলে এম এর জায়গায় সোডিয়াম ক্লোরাইড মানে 58.5 গ্রাম তুমি বসিয়ে দিবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এসটিপিতে একটি অণু দখলকৃত আয়তন বের করো। এসটিপিতে একটি অণু দখলকৃত আয়তন বের করার প্রশ্ন বলা হয়েছে। আমরা কি জানি, 1 মোলে আছে 6.022 10^23 অণু, এবং 1 মোল এবং এসটিপিতে যদি হয় তাহলে আয়তন হচ্ছে 22.4 লিটার। আমি প্রশ্ন করেছি এসটিপিতে 22.4 লিটার, এবং সেটি 1 মোলের ক্ষেত্রে আমাদের মোল যে সংখ্যাটা আছে 1 মোল হচ্ছে ফিক্সড এসএটিপি আর এসটিপি দুটোর ক্ষেত্রেই। তো আমরা কি জানি 1 মোলে যে 1 মোল মানে 6.022 10^23 অণু, এখানে যেটা আছে দখলকৃত আয়তন 22.4 লিটার, তাহলে একটি অণুর দখলকৃত আয়তন 22.4 বাই 6.022 10^23 লিটার। 6.022 10^23 লিটার, এটা হচ্ছে। দেখো, তুমি যদি এই ভ্যালুটা বের করে একটা মান তুমি পেয়ে যাবে, এবং এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে ফিক্সড। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইড হোক, তারপর অক্সিজেন হোক, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন হোক, তুমি ক্যালকুলেটর চেপে যদি বের করো তুমি কিন্তু সহজে ভ্যালুটা পেয়ে যাবে। এবং এই যে ভ্যালুটা আছে এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে ফিক্সড, এখানে কোনো মান বসানো লাগবে না। এটা তুমি চাইলে মুখস্থ করে ফেলতে পারো, আরও বেটার হবে যে ভ্যালুটা আছে সেটা এমসিকিউ থেকে সহজে তুমি করে ফেলতে পারবে। যে এসটিপিতে একটি অণু দখলকৃত আয়তন বের করো, ঠিক আছে। 1 মোলের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এটা 1 মোল আমরা ধরেই থাকি। যদি মোল সংখ্যা কোনো স্পেসিফিক না করে দেয় তাহলে আমরা ধরে নেব 1 মোলের ক্ষেত্রে বলেছে, এবং সহজে এই ভ্যালুর যে মানটা আছে সেটা আমরা বসিয়ে দিব। তাহলে কি হলো যে 1 মোল মানে এতটি অণু, 6.022 অণু, এর দখলকৃত আয়তন 22.4 লিটার, অর্থাৎ একটি অণু দখলকৃত আয়তন 22.4 বাই 6.022 লিটার। ওকে, ফাইন। দেন আমাদের নেক্সট ম্যাচ। দেখো, এখানে কি বলেছে যে তোমার এসটিপিতে 1 লিটার গ্যাসের অনুসংখ্য বের করো। 22.4 লিটার আয়তন অনুসংখ্য কত আছে? 22.4 বলেছে এসটিপির জন্য। এখানে আমরা 1 মোলের উপরে হিসাব করি, এই জন্য এখানে 22.4 লিটার ও 1 মোলের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। 1 মোলের ক্ষেত্রে আমরা অনুসংখ্যা জানি এত 6.022 3 × 10^23। 22.4 লিটার গ্যাসের অনুসংখ্যা হচ্ছে 6.022 3 × 10^23। তাহলে 1 লিটার গ্যাস 1 লিটার আয়তনের অনুসংখ্যা কত হবে? জাস্ট ভাগ করে দিলে এটা ভ্যালু বের হয়ে যাবে। এবং তোমরা চাইলে এটা কিন্তু মুখস্থ রাখতে পারো, এমসিকিউতে চলে আসতে পারে। মুখস্থ রাখলে তাড়াতাড়ি বের করা যাবে, নাহলে ক্যালকুলেশন করলে সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। দেন আমাদের নেক্সট যে ম্যাথটা আছে,
দেখো আমরা তোমাদের মৌলের একটি পরমাণুর ভর বের করতে বলতেছে। তারপর হচ্ছে একটি পরমাণুর ভর, আমরা একটু আগে কিন্তু তোমার আণবিক ভর দিয়ে একটা তোমার প্রথম দিকে কিন্তু আমরা কি করেছি যে একটি বেসিক আলোচনা করেছি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিজে নিজে ম্যাথটা নিজে নিজে করতে পারো, আর যদি করতে না পারো দেন ভিডিওটা অন করা আবার এটা দেখে নিও। এবার হচ্ছে খুবই সহজ, মৌলের একটি পরমাণুর ভর বের করো। এবার হচ্ছে আণবিক ভরের যে সিস্টেমটা আছে এই সিস্টেমের সাহায্যে কিন্তু আমরা সহজেই মৌলের একটি পরমাণুর ভর এটা সহজে বের করে ফেলতে পারবো। যারা পারোনি তারা সমাধানটা দেখে নাও। দেখো আমার এখানে বলা আছে মৌলটি পরমাণু ভর বের করো 6.022 3 to 10/20। তাহলে কি হলো যে 6.022 10/20 পরমাণু ভর হচ্ছে m গ্রাম আণবিক ভর। একটি পরমাণু ভর কত m গ্রাম পারমাণবিক ভর বাই 6.022 10/23। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আণবিক ভরের যে প্রথমে ম্যাথটা দেখেছিলাম তার মতোই। দেন নেক্সট যে আমাদের ফর্মুলাগুলো জানতে হবে। এখন কিছু রিলেশন লিখে দিব, তোমরা চাইলে এটা একটু নোট রাখতে পারো। ব্যাপার হচ্ছে যে আমি যে রিলেশনগুলো লিখে দিব ওখানে পরবর্তীতে যে বিভিন্ন ভিডিও তৈরি করা হবে সেটার উপরে ভিত্তি করে আমি ভিডিও যে তৈরি করা হবে সেই ভিডিওতে আমি আলোচনা করে দিব যে এই ফর্মুলাগুলো যে রিলেশনগুলো আছে ম্যাথগুলোতে কীভাবে কাজে লাগানো আছে। আবার তোমরা চাইলে রিলেশনগুলো দেখে রাখতে পারো, নোট করে রাখতে পারো। এই রিলেশনের ভিত্তি করে আমরা এই বিভিন্ন ম্যাথ দেখানো হবে। রিলেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। 1 ml ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 সিসি। 1000 ml ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব। 1 এটিএম ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি ইকুয়াল টু 760 টর ইকুয়াল টু 1 বার ইকুয়াল টু 101.335 কিলো প্যাসকেল ইকুয়াল টু 76 সেন্টিমিটার মার্কারি ইকুয়াল টু 0.76। তাহলে রিলেশনগুলো দেখে রাখতে পারো যে 1 ml ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 সিসি 1 কিউবিক সেন্টিমিটার। এটা কিউবিক সেন্টিমিটার বুঝে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 ml। দেন নেক্সট রিলেশন যে আছে আমাদের 1000 ml ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব 1 মিটার কিউব। দেন নেক্সট রিলেশন আমাদের যেটা আছে যে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব। দেন আমাদের নেক্সট আরেকটা রিলেশন যেটা 1 মিটার ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি। এটা 760 মিলিমিটার মার্কারি। 760 মিলিমিটার মার্কারি 760 টর ইকুয়াল টু 1 বার ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল 76 সেন্টিমিটার মার্কারি 0.76 মিটার মার্কারি। এটা হচ্ছে তোমার প্রেসারের সম্পর্কটা। আর এগুলো হচ্ছে আয়তনের সম্পর্ক উপরে যে তিনটা আছে, আর এটা হচ্ছে প্রেসারের সাথে সম্পর্ক, প্রেসারের একটা সম্পর্ক। আর এটা হচ্ছে 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার। ঠিকঠাক আমি লিখে দিয়েছিলাম। এগুলো হচ্ছে প্রেসারের সম্পর্কগুলো, আর এগুলো হচ্ছে লিটারের সম্পর্কগুলো। এগুলো হচ্ছে তোমার ইউনিট কনভার্সন, যেটা এটাকে বলা হয় ইউনিট কনভার্সন।
আমাদের কেমিস্ট্রিতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যারা বুঝতে পেরেছো ভালো, এটার উপরে যখন ম্যাথ করতে যাব তখন এই সম্পর্কগুলো বিস্তারিত আলোচনা করবে। আজ এই পর্যন্তই। যদি কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর ভিডিওটি পছন্দ হলে লাইক অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে, আর অলের চাপ দিয়ে রাখবে। ব্যাপার হচ্ছে যদি ভিডিওগুলো সবাইকে পেয়ে যাও তোমার জন্যই লাভ। আর ব্যাপার হচ্ছে যে কোশ্চেনগুলো আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে একটু দেখতে হবে। আর ব্যাপার হচ্ছে যে ক্লাসটা যে করালাম তারপর বিভিন্ন এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারটা কিন্তু বলতে গেলে প্র্যাকটিসের উপরে ডিপেন্ডেন্ট। আজ এই পর্যন্তই, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।